দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টের বাকির চ্যাম্পিয়ন আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশু। বিজয়ের 54 বছর অর্থাৎ 55তম বিজয় দিবস উদযাপন করছে বাংলাদেশ। 55 বছরের এই পরে এসে যদি হিসাব নিকাশ মিলাতে বসে তাহলে অনেক হিসাব নিকাশই মিলে না। সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র এবং এই মানবিক যে বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল 1971 সালে, যার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, সেই বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে সেটি নিয়ে আমরা আজ কথা বলবো। আমার সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন জনাব ফরাদ মজার, কবি ও চিন্তক, এবং আমাদের আরেকজন অতিথি ডাক্তার জাহিদুর রহমান কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। ফরাদ ভাই, আপনাকে স্বাগত, বিজয় দিবসের শুভেচ্ছা। আমি শুরুতেই বলছিলাম যে সাম্য, গণতন্ত্র, ন্যায় বিচার, মানবিকতা, এগুলো সম্ভবত আমাদের মুক্তিযুদ্ধের প্রধানতম যে প্রত্যাশা এবং অ্যাসপিরেশনের জায়গা সেটা ছিল। সেই প্রত্যাশা আসলে কতটা পূরণ হলো এবং কতটা হলো না, শতাংশের হিসাবে বলা সম্ভব কিনা আমি জানি না, কিন্তু কোয়ালিটেটিভ ভাবেও যদি বলেন, ফরাদ মজার কি বলবেন? না, আমরা 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 একটা ঐতিহাসিক পর্যালোচনার মধ্যে যাই, তাহলে আমরা বুঝবো যে আমরা কোথায় আছি। প্রথমত ধরুন, আমাদের যেটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটাকে আমরা বলি, স্বাধীনতার ঘোষণা। তো স্বাধীনতার ঘোষণা খুব ইম্পর্ট্যান্ট একটা দলিল। কেমন ঘোষণা মানে হলো আপনার যে এটা একটা ফাউন্ডেশনাল টেক্সট। সে ফাউন্ডেশনাল যে টেক্সটটা, সেখানে যেটা দাবি করা হয় যে আমাদের যে আগামী যে রাষ্ট্রটা আমরা গঠন করব, তার ভিত্তিটা হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। তো এই যে ভিত্তির জায়গাটা, এটা কিন্তু আমরা পরবর্তীকালে আমরা অস্বীকার করেছি। 72 যে সংবিধানটা প্রণীত হয়েছে, সেই সংবিধানটি বাংলাদেশের জনগণ কিন্তু প্রণয়ন করেনি। মানে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জনগণ, তারা একটা নতুন নির্বাচিত গণপরিষদের মধ্যে কিন্তু নির্বাচনটা দেওয়া হয়নি। এবং তারপরে যেটা আমাদের এলো, সেই সংবিধানও যেটা যুক্ত করা হলো, সেটা হলো যে আপনার সম্পূর্ণ ভিন্ন। আমরা ধর্মনিরপেক্ষতা ঢোকালাম, সমাজতন্ত্র ঢোকালাম, বাঙালি জাতীয়বাদ ঢোকালাম। তো ফলে সম্পূর্ণ সব বিরোধী, আগেটার সঙ্গে এটার কোনো আপনার মিল নেই। এবং এই যে নতুন যে আমরা আদর্শগত দিকটা আমরা হাজির করলাম, এটা এখানে কিন্তু ইতিমধ্যে জনগণের ওই যে সাম্য শব্দের মধ্যে কিন্তু ধরুন ইসলাম আছে, কিন্তু ধারণার মধ্যে মানবিক মর্যাদার মধ্যে কিন্তু ধর্ম, এথিক্যাল যে লিগাল ব্যাপারটা রয়ে গেছে। তারপর সামাজিক ন্যায় বিচার, সেখানে কিন্তু ইনসাফের কথা রয়ে গেছে। তাহলে এই যে একটা ধর্মের ভেতর থেকে আপনি তার যে মর্মসংস্কার তুলে নিয়ে এসে রাষ্ট্র গঠনের যে প্রস্তাবনা, এটা পরবর্তীতে সম্পূর্ণ অস্বীকার করা হলো। আমরা একটা বাঙালি জাতিবাদী বয়ান তৈরি করলাম, সে বাঙালি জাতিবাদী বয়ান থেকে ইসলামকে তার বিপরীতে আমরা রাখলাম। এই বিরোধটা তৈরি করেছে কিন্তু আমরা 1972-তে। ফলে এই বিরোধের নিষ্পত্তি কিন্তু আমরা আজ পর্যন্ত করতে পারিনি। এমনকি 5ই এই যে অগাস্টে যে গণ অভ্যুত্থানটা হলো, এটাও একটা সম্ভাবনা তৈরি করেছিল যে এই বিরোধটা আমরা মীমাংসা করে রাষ্ট্র গঠনের জায়গায় আমরা যাব, যে রাষ্ট্রের যে তার যে মূল যে ভিত্তিগত দিক, এদিকে তাকাবো। আমাদের নীতিগত দিক কী হবে, আদর্শগত দিক কী হবে, এটা আমাদের সংস্কৃতির মধ্যে আছে, ভাষার মধ্যে আছে, ধর্মের মধ্যে আছে, ঐতিহ্যের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আছে। সেখান থেকে নিয়ে এসে যেটা সকলের কাছে গ্রহণযোগ্য, অ্যাটলিস্ট সংখ্যাগরিষ্ঠের কাছে গ্রহণযোগ্য, এরকম একটা প্রস্তাব আমরা দেবো, কিন্তু সেটা তো আমরা পারলাম না। তো ফলে আমরা ইংরেজিতে বলে না, ঠিক সুপ, আমরা একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছি। এখন এর কি ফল হবে? তার মানে প্রত্যাশাটা পূরণ হয়নি। আসলে তার মানে কতখানি পূরণ হলো, আপনি যদি একটা আনুপাতিক কিছু পূরণ, আমরা সবসময় পেছন দিকে হেঁটেছি। আমরা সবসময় পেছন দিকে হেঁটেছি। ধরুন আপনি যদি ওই যে 10ই এপ্রিলে যদি আপনি এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটাকে আমরা বলি স্বাধীনতার ঘোষণা, যেটাকে বলছি এটা একদিকে লিগ্যাল ডকুমেন্ট, অন্যদিকে একই সঙ্গে এটা রাজনৈতিক ডকুমেন্ট। এটা প্রোক্লেমেশন শব্দটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি তো প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সকে অস্বীকার করে বাংলাদেশ শুরু করেছি। কারণ পরবর্তী যে সংবিধানটা আমি তৈরি করেছেন, এটা তো বাংলাদেশের জনগণ করে নাই। মানে স্বাধীন বাংলাদেশের জনগণের তার নির্বাচিত গণপরিষদ করে নাই, ওটা করেছে পাকিস্তানিরা, পাকিস্তানি লিগ্যাল অর্থে। বাঙালি আইনগত দিক থেকে তো পাকিস্তানি, তারা তো পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য তাদেরকে আমরা ভোট দিয়েছিলাম। তারা গিয়ে 72 সংবিধান প্রণয়ন করেছে। তা তো এই বিরোধটা আপনাকে সমাধান করতে হবে। ফরাদ মজার, ধন্যবাদ আপনাকে। দর্শক, এরই মধ্যে ডাক্তার জাহিদুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জাহিদ ভাই, অনেক ধন্যবাদ এবং স্বাগত আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজয় দিবসের শুভেচ্ছা। আপনি নিশ্চয়ই কবি ফরাদ মজারকে শুনছিলেন। একই প্রশ্ন যদি আপনাকে করি, আপনি কি ফরাদ ভাইয়ের সাথে পুরোপুরি একমত, নাকি আমরা আসলে কি পুরোটাই পিছিয়ে হেঁটেছি? ধরেন, একটা স্বাধীন সার্বভৌম দেশ, একটা নির্দিষ্ট ভূখণ্ড, আমাদের কিছু অবকাঠামো, আমাদের মানুষের কি বলে আয়ুষ্কাল বাড়া, আমাদের নারী শিশুর উন্নয়ন, আমাদের স্বাস্থ্য খাত, আমাদের কৃষির অভূতপূর্ব উন্নতি,
এগুলো কি স্বাধীন বাংলাদেশ হয়েছে বলে সম্ভব হয়েছে তো নাকি নাকি আমরা পরাধীন থাকলে ওই একই রকম জায়গায় যেতাম, অথবা যে স্পিরিটের কথা আমরা বলছিলাম একটা মানবিক ন্যায় বিচারে পরিপূর্ণ গণতন্ত্র সাম্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ আসলে একেবারে অর্জিত হয়নি? ধন্যবাদ আপনাকে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা এখনো বিজয় দিবসের মধ্যে আছি। আমরা কোনো কিছু যেটা পাই সেটা ভালো না খারাপ সেটা বোঝার উপায় হচ্ছে আমরা কি মূল্যে সেটা কিনেছি। খুব মানে ক্রুড একটা এক্সাম্পল দেয়, কোরবানির গরু কিনে যাচ্ছেন, গরুটা খুব সুন্দর, সবাই বলে গরু খুব সুন্দর হয়েছে, দাম কত? আপনি যখন দাম বললেন, এটা হয়তো উচিত না ধর্মের দৃষ্টিতে, শোনার পর বললো না আপনি যেতেন নাই, ঠকছেন। মানে গরু সুন্দর কিন্তু আপনার দামের তুলনায় আপনি ঠকেছেন। কথাটা কেন বললাম? আমরা অনেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনা করে দেখানোর প্রবণতা আছে যে পাকিস্তানের এই প্রবলেম আছে, আমাদের এই সুবিধা আছে, আমরা এই জায়গায় এই ইন্ডিকেটরসে বেটার আছি। কিন্তু পাকিস্তান যে মূল্যে তাদের স্বাধীনতা পেয়েছে, আমার স্বাধীনতা পাওয়ার মূল্য কি একই? কোনোভাবেই না। এবং আমাকে স্বপ্ন দেখানো হয়েছিল এই যে প্রক্লেমেশনটা আসলে কি, এই যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেটা যে আমাকে দেখানো হয়েছে সেটার উদ্দেশ্যে আমি যুদ্ধে গেলাম। বলা হয়েছে এরকম একটা রাষ্ট্র গঠনের জন্য আমরা গেছি যুদ্ধে। আমাদের সাধারণ যে মানুষ, আমাদের মুক্তিযুদ্ধ অস্ত্র হাতে করেছে কিন্তু আসলে কৃষক শ্রমিকরা। আমরা শিক্ষিত মধ্যবিত্ত ক্রেডিট নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা যতগুলো জেনুইন ডকুমেন্ট পাই, ধরুন আপনি স্টপ জেনোসাইড যদি দেখেন, আপনি যদি মুক্তির গান দেখেন, দেখবেন আসলে একেবারে লুঙ্গি। স্টপ জেনোসাইডে বলছে ও ওয়েস্টার্ন লুঙ্গি পড়ে যাচ্ছে, একদম অর্ডিনারি কৃষক। যখন প্রথম মুক্তিযোদ্ধাকে জহির রায়হানের ক্যামেরা এনকাউন্টার করে, ওইটা মুক্তিযুদ্ধের সময় তৈরি করা ডকুমেন্টারি, পাবলিশড হয়েছে সেই সময়। সো এরাও কোনো কোনো ফর্মেই এই কথাগুলো মাথায় রেখেই আসলে যুদ্ধে গিয়েছিলেন। এখন সমস্যা হলো আমরা কি সেটা পরবর্তীতে ইভেন জানাতে পেরেছি? আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি দুটো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি দীর্ঘদিন। আমি আমার কোর্সের বাইরে কতগুলো পরীক্ষা করতাম, যেমন স্বাধীনতার চেতনা, এই শব্দ দুটো আওয়ামী লীগের অন্তত এই গত 15 বছরে এর চেয়ে বেশি শ্রুত শব্দ খুব বেশি ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা যখন বলছে, ঠিক আছে চেতনা জিনিসটা কি? আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতাম, ডিফাইন করতে পারছে না কেউ কেউ। ধরুন এরপর প্রক্লেমেশনের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার, আমি এখনো চ্যালেঞ্জ করছি আমার যারা শুনছেন, আপনারা নিজেদেরকে একটু পরীক্ষা করে দেখুন। ধরুন মানবিক মর্যাদা বলতে কি বোঝায়? আমি সত্যিকার অর্থে আমি আমার স্টুডেন্টদের মধ্যে পরীক্ষা করে দেখেছি যারা সমাজের, এটা যে ভার্সিটির কথা আমি পড়িয়েছি সেখানে সমাজের মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং ধনীর সন্তানরা পড়েন, যারা প্রিভিলেজড ক্লাসের লোকজন, আমি দেখেছি তারা এই মানবিক মর্যাদাটাকে ডিফাইন করতে পারেন। আমি একটু ক্লু দেই যে ঠিক আছে, এটার তো ইংরেজি হিউম্যান ডিগনিটি, এটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস থেকে এসছে। কেউ কি বলতে পারো যে আসলে ওখানে কেন হিউম্যান ডিগনিটি বলে? এই যে মানবিক মর্যাদা সবাই অনুমান করে করে বলে, যেটা মানুষের মর্যাদা বোঝায়। মানে এই যে কনসেপ্টটা আমরা আমাদের শিক্ষিত মানুষজনকে বোঝাতে পারিনি, যে ভার্সিটি লেভেলে চলে গেছে, স্বাধীনতার চেতনা বলছি, এগুলো বলছি, ফলে যেটা দাঁড়ালো আমরা কি পেয়েছিল আগে, আমরা কি চেয়েছিলাম, এই কনসেপ্টটাই এই জাতির কাছে আসলে ক্লিয়ার না। এটা হচ্ছে মূল সংকটের জায়গা। ও যদি এটা জানতো তাহলে সেটার সাথে সে হিসাব করতে পারতো, লিঙ্ক করতে পারতো। আমি একটা জিনিস একটু পড়তে চাই, যেমন ধরুন 72-এর সংবিধানের মানে তৈরি হওয়ার যে টেকনিক্যাল প্রবলেমের কথা ফরহাদ মজহার বলছেন, এটা সত্যি সঠিক কথা। এর ইভেন অনেক ফল্টসও আছে। এই সংবিধান নিয়ে আমরা প্রচুর ডিবেট করেছি দীর্ঘ সময় ধরে, কিন্তু এই সংবিধানেরই ধরুন প্রিয়াম্বলের একটা জায়গা আমি প্রায় পড়ি, সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের যে একটা লক্ষ্যের কথা বলা হচ্ছে, খুব অল্প কয়েকটা শব্দ আমি হুবহু পড়ছি। এমন একটা রাষ্ট্রের কথা আমরা বলছিলাম, এখানে অবশ্য সমাজতান্ত্রিক সমাজের কথা বলা হচ্ছে। এই অংশটা কোট করছি আমি, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আমরা প্রিয়াম্বলে লিখেছিলাম। ফলে এই তথ্যগুলো আমরা মানুষের কাছে নিয়ে যাইনি। ফলে এখন হিসেব যখন মিলাচ্ছি বা মেলাতে কিসের সাথে মেলাবো মিলাতে পারছি না। আর শুরুর ওই কথাটাই বলি, আমি সন্তুষ্ট হব কি হব না, আমি আসলে কি স্বপ্ন দেখেছি সেটার উপরে ডিপেন্ড করে। আমাদের অর্জন আছে, এবং আমি আমার একটা প্রয়োজনে একটা পেপার করে দেখিয়েছিলাম, বাংলাদেশে যে সরকারি থাকুক না কেন, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ছিল, বাংলাদেশে সামরিক সরকার ছিল, বাংলাদেশে বেসামরিক মুখোশে সামরিক সরকার ছিল, প্রত্যেকটা সরকারের সময় সাস্টেইনড ওয়েতে এগুলো কমেছে। সুতরাং এগুলো ঠিক যে রাষ্ট্র তৈরি হওয়ার, রাষ্ট্রের স্ট্রাকচার যতটুকু হেল্প করেছে, রাদার এই দেশের মানুষজনের উদ্যম এগুলো করেছে। সো রাষ্ট্র যেটা গঠন করার কথা ছিল আমরা আসলে হয়নি। জি, একদম পরিষ্কার। ফরহাদ মজহার, এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমি আসলে প্রশ্ন করতে চাচ্ছিলাম, ডাক্তার জাহিদ একটু তুললেন।
মুক্তিযুদ্ধের চেতনা বলতে আসলে আমরা কি বুঝবো এবং সেই চেতনা কতখানি বাস্তবায়িত হলো, এবং যদি বাস্তবায়িত না হয় তাহলে তার দায় বা নেপথ্যের কুশলব আসলে কারা? প্রথমে মুক্তিযুদ্ধের চেতনা তো একটা ন্যারেটিভ, এটা বিশেষ একটা জি। পলিটিক্যাল পার্টির বিশেষ একটা আপনার রাজনীতির। হ্যাঁ, প্রায়োগিক অর্থে কি? জি, প্রায়োগিক অর্থে এটার মানে কি? প্রায়োগিক অর্থে তো মানে হলো ফ্যাসিজম। আপনি যদি শেখ হাসিনার যে শাসনামল দেখলেন, বাকশালের যে শাসনামল দেখলেন, তো মুক্তিযুদ্ধের চেতনার মানে তো আপনি সেই ইতিহাস থেকে নির্ণয় করবেন। ফলে মুক্তিযুদ্ধের চেতনা মাত্রই আমরা দেখেছি যে বঙ্গীয় ফ্যাসিজমের যে রূপ, সেই রূপটাই তো আমরা দেখেছি। কিন্তু আপনি তো ৭১ ভিন্ন কিছু, আপনি তো এটা তো আবিধানিক অর্থ নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা এটা পলিটিক্যাল এবং ঐতিহাসিক আলোচনা করছি। সেই দিক থেকে মুক্তিযুদ্ধের চেতনা মাত্রই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা ফ্যাসিজম। আমি এখন তো এই শব্দটা উচ্চারণ করাই ঠিক হয়নি। আপনার আমি বলব যে আপনি উচ্চারণ করছেন কেন এখন? আপনি উচ্চারণ করার মধ্য দিয়ে কিন্তু আপনি পুরনো ফ্যাসিস্ট ন্যারেটিভটা কিন্তু তুলে ধরছেন। এটি শব্দের কোনো মানে নেই। মানেটা আমাদের ইতিহাস দ্বারা তৈরি হয়, ঠিক না? কিন্তু যে কৃষক যেটা বুঝে, ধরেন ৭১ সালে যে কৃষক, যে শ্রমিক, যে নাপিত যেটা বুঝে উনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তার কাছে তো মুক্তিযুদ্ধের অন্য একটা চেতনা নিশ্চিতভাবেই ছিল। আপনি যে সত্যিকার অর্থে প্রশ্নটা করেন, আমি কিন্তু এম্পিরিক্যালি যদি আপনাকে বলি, জি। বাংলাদেশের লোকজন কিন্তু, গ্রামের লোকজন কিন্তু ৭১কে এখনো গন্ডগোল বলে। ফলে আপনি যে ভাষাটা এলিট শ্রেণীর মধ্যে যে ভাষায় কথা বলছেন, সাধারণ মানুষের কাছে কিন্তু সেই ভাষা না। সে তো একটা সরাসরি একটা জুলুমের শিকার হয়েছে, সে তার প্রতিরোধটা করেছে। ফলে প্রতিরোধ করতে দিয়ে তার যে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবার যে সম্ভাবনাটুকু ছিল, আপনি তো একটা সত্যের বিরুদ্ধে লড়াই করছেন। ফলে আপনি তখন সত্যমিত্র ঠিক হয়ে যাচ্ছে আপনার 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 এক বাস্তব জীবন থেকে। তো সে যে একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী, সে যে গড়ে উঠছে, তার যে পসিবিলিটিস, হিস্টোরিক্যাল পসিবিলিটি, এটাকে তো আমরা পুরোপুরিতে বিকশিত করি না। এটা কে করে? এটা তো আর শুধুমাত্র কৃষক করে না, এটা বুদ্ধিজীবীরা করে, এটা রাজনৈতিক দলগুলো করে, এটা বিভিন্ন ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে, সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে দিয়ে জিনিসটা গঠিত হয়। তো আমাদের দেখতে পাচ্ছি যে সেখান থেকে আমাদের বিরাট ব্যর্থতা আছে। সমস্যার কথা খেয়াল করুন, সমস্যা কিন্তু আমরা এটাকে ক্রিটিক করতে পারিনি। মানে ব্যর্থতা দোষ না, দোষ হচ্ছে যে আমরা ধরিয়ে না এটাকে দেওয়ার। ভাবতে পারছি না এখনো ব্যর্থতা কেন ঘটলো, কোথায় ঘটলো, কোন বুদ্ধিভিত্তিক স্তরে এই ঘটনাগুলো ঘটলো। কারণ আপনি যেমন আমি একটা যেমন ছোটো করে বলি, আপনি মুক্তিযুদ্ধ বলছেন, আসলে কি মুক্তিযুদ্ধ হয়েছিল? হয়েছিল স্বাধীনতা যুদ্ধ। মুক্তির তো কনসেপ্ট আলাদা। যদি আপনি পলিটিক্যাল টার্ম আকারে করেন, ইমানসিপেশন, এটা কিন্তু ভিন্ন কনসেপ্ট। আর স্বাধীনতা যুদ্ধের সম্বন্ধে ভিন্ন, লিবারেশন ওয়ার। লিবারেশন ওয়ার ছিল। তাহলে মুক্তির কোশ্চেনটা তো আসবে আরো অনেক, মুক্তি শুধুমাত্র যে মানে আরো ব্যাপক। আরো ব্যাপক অবশ্যই অর্থে। তাহলে এই শব্দগুলো কিন্তু আমরা কত সহজে ব্যবহার করি না বুঝে। মানে আপনি জাস্ট সেই জন্য মনে করি, এবং ফলে জনগণ তো পরিষ্কার নেই ব্যাপারে। আমরা যদি আমাদের স্তরে যদি এই ধারণাগুলোকে পরিষ্কার করতাম, না ওটা আমাদের স্বাধীনতার যুদ্ধ ছিল। ধরুন 25শে মার্চের রাতে যদি পাকিস্তান এই হায়না বাহিনী যদি হামলা না করতো, তাহলে বাংলাদেশ এই মুক্তিযুদ্ধের পথে যেত কিনা এটাই তো সন্দেহ। অথবা ধরুন শেখ মুজিব যদি ধরা না দিত, যদি তিনি বাইরে থাকতেন, তাকে ভারতে যেতে হতো। ভারতে গেলে পাকিস্তানিদের যে প্রোপাগান্ডা যে শেখ মুজিবুর রহমান ভারতের দালাল, এটা প্রমাণিত হতো। তাও কিন্তু মুক্তিযুদ্ধ হতো না, যেটা আপনি স্বাধীনতা যুদ্ধ বলছেন, এটা হতো না। ফলে অনেক কিছু ঐতিহাসিক ফ্যাক্টরগুলো অত্যন্ত নৈর্ব্যক্তিক ভাবে আমাদেরকে বিচার করার দরকার ছিল। ওই নৈর্ব্যক্তিক বিচারের যে ঐতিহ্য, এটা তো আমরা গড়ে তুলতে পারিনি। সেই জায়গাটা থেকে আমরা অনেক দূরে আছি। মারাত্মকভাবে ডক্টর জাহিদ, তাহলে স্বাধীনতার যুদ্ধ মানে লিবারেশন ওয়ার 1971-এর যে যুদ্ধ, সেটাকে মুক্তিযুদ্ধ বলা অথবা মুক্তিযুদ্ধের চেতনা, এবং সেটা যে শুধু ধরেন পতিত আওয়ামী লীগ সরকার তাদের মতো করে সেটা একটা ন্যারেটিভ তৈরি করেছে। এখনো কিন্তু আজকেও যদি আপনি আমাদের রাজনীতিবিদদের বক্তব্য শুনেন, যারা ওই সময় 1971 সময় স্বাধীনতা যুদ্ধের সময় সশস্ত্র যুদ্ধ করেছে অথবা যারা এর বিরোধিতা করেছে, তারা সবাই কিন্তু এই শব্দটাকে ব্যবহার করছে। ফলে আমরা কি কোট আনকোট মুক্তিযুদ্ধটাকে কেবলই আমাদের রাজনীতির পালাবদল, রাজনৈতিক অর্জনের খাতিরে ব্যবহার করে যাব? এবং সেটাও যদি হয়, সেটাই বা কতটুকু আসলে আমরা বাস্তবায়ন করতে পারলাম? মানে আসলে এখানে একটা ব্যাপার আছে, ইংরেজিতে ডেরোগেশন বলে একটা কথা আছে। মানে জিনিসটা ভালো হোক, খারাপ না ভালো বা নিউট্রাল, কিন্তু ব্যবহার করার কারণে বা ইভেন অনেক সময় অজ্ঞাত কারণে কোনো শব্দ কনোটেশন পাল্টে যায়, ওইটা নেগেটিভ হয়ে যায়, মানুষের কানে নেগেটিভ শোনায়। এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই। শ্রদ্ধা ফরহাদ মাজার যেটা বললেন যে এই শব্দগুলো আওয়ামী লীগ তার ফ্যাসিজম কায়েম করার জন্য ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস ইটসেলফকে ব্যবহার করেছে। খেয়াল করবেন
ওনারা এটাকে এক ব্যক্তির ইতিহাসে পরিণত করেছেন। এক ব্যক্তির ইতিহাস ইটসেলফ একটা ফ্যাসিস্ট মেন্টালিটি। শেখ হাসিনার তো আছেন, মুজিবকে ওনারা একমাত্র ব্যক্তি এখন 9 করেছেন। মাসের ইতিহাস, জি। এখন 9 মাসের ইতিহাস। তো এখন এটা করতে করতে যখন এটা করেছেন, চেতনার, স্বাধীনতার চেতনার একটা নেগেটিভ কনোটেশন তৈরি হয়েছে। আমি নিজেও যখন এই শব্দগুলো বলি আমার কাছে নিজের কানে লাগে, কারণ এটা ডেরোগেটরি হয়ে গেছে এই শব্দ, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আপনি যেটা বলছেন আমি এই শব্দ আমরা রাখবো নাকি অন্য শব্দ আনবো কোনো না কোনো ফর্মে, একটা হচ্ছে যিনি খেটে খাওয়া মানুষ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখাও দরকার, নৈর্ব্যক্তিক ইতিহাসের কথা এসছে। 54 বছর পার হয়েছে, খুব বেশি সময় না আসলে স্বাধীনতার ইতিহাস লেখার জন্য। আমি একটা বইয়ের কথা মনে পড়ে আমার, মানে ইতিহাস সম্পর্কে চিন্তা অনেকটাই পাল্টে দিয়েছে। খুব বিখ্যাত বই, পিপলস হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, হাওয়ার্ড জিনের বই, 1980 সালে পাবলিশড হয়েছে। আমেরিকার স্বাধীনতার 204 বছর পর। মানে ওনার আর্গুমেন্ট যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইতিহাসটা আসলে মূলত এলিটরা লেখে, আমরা বসে বসে ইতিহাস লিখে ফেলছি। কিন্তু যিনি যুদ্ধ করেছেন, পিপলস হিস্ট্রি, যদি আমরা বলি আমাদের মুক্তিযুদ্ধের মেজরিটি ছিল, কিছু শিক্ষিত মধ্যবিত্তও ছিলেন, মেজরিটি যে খেটে খাওয়া মানুষ যুদ্ধ করেছে, এই যে আমরা অনুমান করছি, আমরা ধারণা করছি উনি এই কারণে যুদ্ধে গেছেন, আমরা তার ইতিহাস জানি না আসলে ওভাবে। পিপলস হিস্ট্রিটা আমরা পাই নাই, করি নাই, সেটাই হলো প্রবলেমের জায়গা, সত্যিকার অর্থে তাই। তো এই যে মানুষের জীবন দিতে চলে গেল, ইভেন আমাদের এই জুলাইতে প্রচুর প্রাণ দিয়েছে শ্রমজীবী মানুষ, তাই না? ওর সংকটটা কি ছিল, ও কোথায় ছিল, ও কেন গেছে? যারা মারা যায়নি তার কাছ থেকে এই হিস্ট্রিগুলোকে আমরা আসলে নেব না, আমরা আমাদের মতো করে দেখবেন কতগুলো ধারণা ইম্পোজ করছি, এই মানুষ এই কারণে গেছে। সো এই কাজটাও আসলে খুব জরুরি হবে। কিন্তু আমি যে কথাটা বলি যে এটাতেও আপত্তির বা প্রবলেমের কিছু নাই। সারা পৃথিবীতেই কম বেশি হিস্ট্রিকে নিয়ে, বিশেষ করে লিবারেশন ওয়ারের হিস্ট্রিকে নিয়ে রাজনীতি হয়, এটা রাজনীতি হওয়ারই ব্যাপার। সো দলগুলো এটা নিয়ে রাজনীতি করুক, করতে দেয়া হোক। অন্তত আমরা একটা কাজ যেন না করি, ইতিহাসের চলাচলকে বন্ধ না করে দিই, এটা খুব ইম্পর্টেন্ট। আওয়ামী লীগ যেটা করার চেষ্টা করেছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আর্টিকেল 21-এ লিখে দিয়েছিল এটা নিয়ে তাদের বঙ্গবন্ধু শহীদের সংখ্যা দিয়ে প্রশ্ন তোলা যাবে, এটা শাস্তিযোগ্য অপরাধ হয়েছে, এটা যদি তুলে দেই, আমরা রাজনীতি করতে দেই। এবং আসলে 54 বছর খুব বেশি সময় না, একটা মোটামুটি বলছি, কারণ অবজেক্টিভ হিস্ট্রি বলে কিছু এক্সিস্ট আসলে করে না। আমরা যতদূর বলতে দিতে থাকলে আমরা মোটামুটি একটা অবজেক্টিভ হিস্ট্রির কাছাকাছি যেতে পারি। আপনাকে একটু থামাই, ফরাদ মজাদ, তার মানে আমাদের যে স্বাধীনতার যুদ্ধ সেটা তো আসলে একটা জনযুদ্ধই ছিল। কিন্তু আপনি যদি দেখেন আমাদের এই পুরা ইতিহাসের অংশ বাদ দিলেও আমরা যে রাষ্ট্রীয় স্বীকৃতিগুলো দিয়েছি বিভিন্নভাবে, যুদ্ধ অবদান রাখা অথবা বইপত্রে তাদের নাম জানা, সেখানে গণমানুষের স্বীকৃতি কতটা আছে? গণমানুষের কথা বাদ দেন, মানে শিক্ষিত মিডল ক্লাসের স্বীকৃতি কি আছে খুব একটা? না, ঠিক আছে, অবশ্যই আপনার সঙ্গে একমত, স্বীকৃতি সে অর্থে নাই। কিন্তু আপনি যখন রাষ্ট্রীয় কথাটা বলেন না, আমরা কি রাষ্ট্র গঠন করতে পেরেছি? আমরা তো পারিনি। বা রাষ্ট্র গঠন করাটা আমাদের তো কোনো প্রকল্পও ছিল না, 72-এ ছিল না। কিন্তু বাংলাদেশ নামক একটা রাষ্ট্র তো এক্সিস্ট করে না, সে তো করে আপনার একটা জাতিসংঘে একটা আসন আছে, আপনার একটা পতাকা আছে, বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তারা স্বীকৃত। এটা তো তাদের ভূ রাজনৈতিক কৌশল হতে পারে। আপনি 7 কোটি লোকের বোঝা কি বহন করবে বলুন? আপনি তো ইতিমধ্যেই তো ভারতের মধ্যে অঙ্গীভূত হওয়ার কথা ছিল, যেহেতু আপনাকে বাইরে রাখছে, যেহেতু আপনাকে সেকেন্ড ক্লাস সিটিজেনকে রাখতে পারে, আপনাকে শোষণ করতে পারে, জুলুম করতে পারে, সেটা শুধু একমাত্র ভারতীয় করে তা তো না, যে কোনো পরাশক্তি এটা করে। ফলে এটা হচ্ছে শুধুমাত্র ওদের পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বাংলাদেশ কোন জায়গায় আছে তার উপর ভিত্তি করে তো এটা হবে। আপনি যদি রাষ্ট্র হয়ে ওঠেন তখন তো আপনার তো রাষ্ট্র হিসেবে আপনার কিছু নেগোসিয়েশন আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থাকে, তো আপনি তো সেই জায়গাতে কখনো পৌঁছতে পারেননি, ঠিক আছে না? আপনি ধরুন এই যে পুরনো কলোনিয়াল যে জগৎটা ছিল, সেখান থেকে আপনি আধুনিক যে জগৎ, এই যে রাষ্ট্র ব্যবস্থা, মডার্ন এই সাম্রাজ্যবাদী রাষ্ট্র ব্যবস্থা যে প্রকল্পের মধ্যে ঢুকে পড়লেন আপনি, তার মধ্যে আপনার স্থান তো অত্যন্ত নিচে। আপনি তো আছেন যেহেতু আপনি এটা সিকিউরিটি প্রবলেম ওদের জন্য। মানে আমাদের যে অদ্ভুত ধারণা আছে যে আমরা রাষ্ট্র হিসেবে আছি, আমরা রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করি না। আপনি বাংলাদেশ যে কোনো মুহূর্তে এখন যে এই যে নির্বাচনের ডামাডোল আসছে, 5ই আগস্টের ঘটনার পরে যেটা নিষ্ঠা করছে, এখানে গুলিবিদ্ধ হয়েছে হাদি, এর মধ্যে দিয়ে যে সংঘাতের মধ্যে দিয়ে ঢুকতে যাচ্ছে, তাহলে এই রাষ্ট্র টিকবে এমন তো কোনো কথা নেই। আর একটা জিনিস আপনি যুক্ত করি, যদি গাজার অভিজ্ঞতা মাথার মধ্যে রাখেন, গাজা যে ঘটনা ঘটেছে, রাষ্ট্র কিন্তু সিরিয়া তো নেই, রাষ্ট্র কিন্তু মধ্যপ্রাচ্য সে অর্থে নেই, সবই কিন্তু রিয়েল এস্টেট হয়ে গেছে আগের মতো। এটা কিন্তু এখন ওই যেমন করে রিয়েল এস্টেট আপনি গাজা বিক্রি করবে, বাংলাদেশের যে কোনো মূর্তি বিক্রি হবে এটি রিয়েল এস্টেট আকারে।
মানে আমি মনে হচ্ছে বাংলাদেশের এই জনগণের মধ্যে এখনো পর্যন্ত রাষ্ট্র ব্যাপারটা যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা যে গঠন করতে হয় এবং গঠনের কাজটা একটা কঠিন দীর্ঘ পরিশ্রমের কাজ, এর মধ্যে বুদ্ধিবৃত্তিক লড়াই আছে, এর মধ্যে সাংস্কৃতিক লড়াই আছে, বহু বিরোধ নিষ্পত্তির ব্যাপারটা আছে, এটা তো আমরা করি নাই তো, এটাকে তো দেখি নাই তো আমরা এখনো পর্যন্ত রাষ্ট্রের কথা বাদ দিয়ে সরকারের কথা বলছি, দেন নির্বাচনের কথা বলতেছি আমরা এখন। 5ই গণ-অভ্যুত্থান হওয়ার পরে আমরা কি বলতেছি, নির্বাচন করতেছি, রাষ্ট্র গঠনের কথা কিন্তু নাই। 5ই অগাস্টের রাষ্ট্র কিন্তু চলে গেছিল, পুরনো রাষ্ট্র নতুন করে গঠন করার কথা ছিল, এটা কিন্তু হারিয়ে গেছে। এই যে রাষ্ট্র হয়ে উঠলো না বাংলাদেশ, এই দায়ভার আসলে কে দিবে? মানে কবি হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে, নাগরিক হিসেবে আপনিও কি এড়াতে পারেন? না, আমি না, আমাকে একা তো বলবেন না, না শুধু আপনি একাই না, আমি বলছি আমাদের বুদ্ধিজীবী যারা, আমাদের শিক্ষক যারা, আমাদের এই কাজগুলো তো সমাজের যে বুদ্ধিবৃত্তি, রাষ্ট্রের ধারণাটাই তো সাংস্কৃতিক, এথিক্যাল, হিস্টোরিক্যাল, এটা কারা নির্মাণ করে? বুদ্ধিজীবী তো করে। মানে আমি সেই কাজটা তারা করে, জনগণের পক্ষে তারা করে। তার মধ্যে শ্রেণীদ্বন্দ্ব থাকে, তাদের শ্রেণী ইন্টারপ্রিটেশন, আমরা ধনীরা একভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করে, আমরা শ্রমিক মানুষ তারা একভাবে চিন্তা করতে, কৃষকের একটা চিন্তা ভিন্ন থাকতে পারে, কিন্তু সব কিছু মিলিয়ে আপনি তো একটা কল্পনা করবেন যে আপনি একটা রাষ্ট্র, তার একটা এথিক্যাল লিগ্যাল বেসিস থাকবে। আপনি সেই এথিক্যাল লিগ্যাল বেসিসটা কী? যেমন এই যে প্রিএম্বেলের কথা বললো, প্রিএম্বেল তো সাধারণত স্বীকার করা হয় আইনি শাস্ত্রে যে এটা তো রাষ্ট্রের বেসিক স্ট্রাকচার। ধরুন আমি এই শব্দটা উপমহাদেশে পরিচিত, তো আমরা এই বেসিক স্ট্রাকচার নিয়ে তো আমাদের খুব একটা চিন্তা ভাবনা সমাজে কখনো হয় না, হয়েছে কি? কোনো তর্ক কি হয়েছে? তো আমাদের যে প্রিয়াম্বেলে কি আসলে আমরা এই রাষ্ট্রটার যে মূল, তার যে গোড়ায় যেসব নীতিগত দিকটা থাকবে, যেটা ওই যে প্রোক্লামেশন যেটা ছিল সাম্য, মানবিকতা, ইনসাফ, এটা যদি আমি কায়েম করতে চাই তো কী ধরনের প্রতিষ্ঠান আমার লাগবে? নাই তো। পরিষ্কার। ফরহাদ ভাই একটা বিরতি নেই। জাহিদ ভাই, ফরহাদ মজার আলোচনাটা থেকে যে জায়গায় নিয়ে গেছেন সেটা হচ্ছে আসলে বাংলাদেশ নামক যে দেশটির জন্ম হলো 1971-এর 26শে মার্চ অথবা 16ই ডিসেম্বর আমরা বিজয় পেলাম, সেই দেশটি কেন রাষ্ট্র হয়ে উঠলো না? আর আমি প্রশ্ন করেছিলাম মূলত এই আমাদের যে স্বাধীনতার যুদ্ধ, সেটা যে জনমানুষের যুদ্ধ, তার কোনো স্বীকৃতি আমরা কেন দিলাম না? এই দায়ও রাষ্ট্র নাই হয়ে ওটার সঙ্গে কোনোভাবে সঙ্গতিপূর্ণ বা আন্তঃসম্পর্ক আছে কিনা সেটা একটু বুঝবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, বিজয় 54 বছর নিয়ে কথা বলছি আমরা। আমাদের সঙ্গে কবি চিন্তক ফরহাদ মজার এবং ডাক্তার জাহিদুর রহমান আছেন। ডাক্তার জাহিদ, আপনার কাছে যে প্রশ্নটা ছিল, আমাদের এই জনযুদ্ধের জনগণের স্বীকৃতি কোথায়, এবং যে জায়গায় ফরহাদ ভাই আলোচনাটাকে নিয়ে গেলেন যে আমাদের দেশটা রাষ্ট্রই হয়ে উঠল না, এবং এটা আদৌ রাষ্ট্র কিনা সেই প্রশ্ন তিনি শুধু তুলছেনই না, তিনি আসলে অস্বীকারই করছেন। আমরা রাষ্ট্র কিনা আসছি সেই জায়গায়। তার আগে আপনি যে প্রশ্নটা করেছেন জনযুদ্ধ, আমি আবার ওই আমেরিকায় ফিরে যাই। আমেরিকার হিস্ট্রিতেও তো এভাবেই লেখা হয়েছিল। মানে কেন একটা পিপলস হিস্ট্রির আলাপ আসলো, একইভাবে আসলো। এবং হাওয়ার্ড জিন ধরে ধরে দেখিয়েছেন ফাউন্ডিং ফাদাররা আসলে কি করেছেন, তাদেরকে যেভাবে পুজো করা হয়, এবং তাদের মানে এই যে স্বাধীনতা যুদ্ধ, এটা নিয়ে আলাপ করা যাবে না, এটা এক ধরনের ট্যাবু আছে। ইভেন আমি দর্শকদেরকে একটা অ্যাপিল করব, জিনের একটা লেকচার পাওয়া যায় ইউটিউবে, 3 হোলি ওয়ার্স, মানে আমেরিকার 3টা যুদ্ধকে হোলি বলছে ইন আ সেন্স যে এগুলোর বিরুদ্ধে কিছু বলা যাবে না। যেমন আমরা মুক্তিযুদ্ধ নিয়ে বলছিলাম, সেটা হচ্ছে তাদের একটা ইন্ডিপেন্ডেন্স ওয়ার, একটা হচ্ছে তাদের সিভিল ওয়ার, একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো ওখানে উনি ধরে ধরে উইথ ডকুমেন্টস, রিসার্চ দেখিয়েছেন ফাউন্ডিং ফাদারদেরকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে এটা ঠিক না, যেভাবে জেনারেলদেরকে গ্লোরিফাই করা হয়েছে ঠিক না। অনেক জেনারেলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিউটিনি হয়েছে, প্রচুর হত্যাযজ্ঞ হয়েছে তখন নিজের দেশ, নিজের পক্ষের সোলজারদের উপরে। এগুলো উনি ধরে 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 উইথ দ্য ডকুমেন্টস দেখিয়েছেন। তাহলে যেটা বলতে চাচ্ছি হয়েছে সেই পুরনো কথা, ইতিহাস লেখে যার সোশ্যাল ক্যাপিটাল আছে, এখনও তাই। এই যে আমি টকশোতে এসে কথা বলি, আমি কলাম লিখতে পারি, আমি আমার সোশ্যাল মিডিয়াতে লিখতে পারি, ও পারে না। এই যে শ্রমজীবী মানুষটা, আমি 24 দিয়েই বোঝাই, যিনি মারা গেছেন তার রিলেটিভসরা, তার ওই সোশ্যাল ক্যাপিটাল নাই। যিনি আহত হয়েছেন তার ওই সোশ্যাল ক্যাপিটাল নাই। ফলে আমরা কে ভেতর থেকে 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 কি করেছি টিপের আলাপ দিয়েও আমরা কিন্তু ফোকাসে চলে আসছি, কিন্তু যারা ওই জায়গাগুলোতে ছিলেন সেইগুলো থাকে না। সেই কারণেই আসলে এগুলো হয়। তবে বলছি, আমি জানি না আমাদের ডকুমেন্টেশন কী পরিমাণ আছে, রিসার্চাররা একসময় এটা বের করবেন, কিন্তু আমাদের দেরি হচ্ছে। ওই যে বললাম, যারা ওই কৃষক শ্রমিক যিনি মুক্তিযুদ্ধটা করেছিলেন, মানে আমরা খুব কম বয়সে যদি মুক্তিযুদ্ধ করেন, 18-20 যদি ধরি, তার বয়স 76 বছর চলে গেছে। তো এর মধ্যে অনেকেই বেঁচে নেই, আমরা এই সুযোগগুলো হারাচ্ছি। আমি বলছি না তার বয়ানটাই স্বতঃসিদ্ধ, কিন্তু বয়ানগুলো নিয়ে রাখা দরকার।
নিয়ে রাখা দরকার, যাতে পরবর্তীতে কেউ তার জায়গা থেকে এই কাজগুলো করতে পারে। জি, তো আর রাষ্ট্র? এই কারণেই আসলে আমাদের এই শ্রেণীটাকে আমরা রেকগনাইজ করব না, এই শ্রেণীটাকে আমরা তেমন কিছু বলবো না, এটাই নিয়ম, এটাই হয়। আর একটু এই প্রসঙ্গে একটু যোগও করে রাখি, একটা বিখ্যাত ছবি আছে টাইম ম্যাগাজিনে, 3 জন কিশোর মুক্তিযুদ্ধ করছে অস্ত্র হাতে। বাংলাদেশের একটা পোর্টাল আমার ভালো লেগেছে, তারা এই 3 জনকে ট্রেস করেছিল, 3 জনকে ট্রেস করেছিল, ওরা এখন কি অবস্থায় আছে, বেশ মানে এই 2010-12-15 দিকে ট্রেস করে দেখা গেছে মানে মৌসুমি ব্যবসা করেন, এরকম এরকম কেউ একজন অত্যন্ত দরিদ্র অবস্থায় প্রায় না খেতে পেয়ে মারা গেছেন। তো এই বীর একটা 3 কিশোরের সেই বিখ্যাত ছবি, সেই 3 কিশোর এই হয়েছে, তো আপনাকে আমাকে তার ন্যারেটিভ কি জানাবে? ও জীবন সংগ্রাম করতে করতেই মারা যায়, তাই না? রাষ্ট্র নিয়ে আমি একমত যে আমরা বাংলাদেশ আসলে তো একটা রাষ্ট্র গঠন করার কথা ছিল, আমরা রাষ্ট্র গঠন করে উঠতে পারি নাই, এটা নিয়ে আমি দ্বিমত করি না, এবং এটা সামষ্টিক ব্যর্থতা। একটা রাষ্ট্র হয়ে ওঠা, রাষ্ট্র মানে নানান রকম ডাইমেনশন থেকে আমরা যেভাবে যা যা করার কথা ছিল, সেটা কালচারাল হোক, এথিক্যাল হোক, লিগ্যাল হোক, পলিটিক্যাল হোক, আমরা পেরে উঠি নাই। এর প্রধান কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় ফ্র্যাঙ্কলি স্পিকিং, সেটা হচ্ছে আমরা স্বাধীনতার কথা বলেছি, আমরা নানান সুন্দর সুন্দর কথা লিখেছি, কিন্তু টু সাম এক্সটেন্ট আমরা সম্ভবত একটা ট্রান্সফার অফ পাওয়ারের বেশি কিছু চাইনি। আমি সেই 71-এর কথাই যদি বলি, মানে এডওয়ার্ড সাইড যেমন এই ওরিয়েন্টালিজমে বলছেন যে কলোনিয়াল মানে কলোনিস্টদের বা কলোনাইজারদের বিরুদ্ধে মানুষ ফাইট করছে, এটা এই কারণে না যে তুমি আসলে মুক্তিই চাইতেছো সব সময়, তুমি বাটা এসে ক্ষমতা দখল করে আসো, আমি তোমাকে সরিয়ে ফেলে আমি ওই জায়গাটা নিতে চাই। সো এই প্রবণতা আগে ছিল, পরবর্তীতেও আছে, যদিও আমরা মুখে বড় বড় সুন্দর কথা বলি, এখনো কন্টিনিউ। আমি একটু ফরাদ ভাইয়ের কাছে, ফরাদ ভাই, আমাদের মুক্তিযুদ্ধে ভারতের একটা বড় অবদান ছিল, সেটা বাংলাদেশ নামক রাষ্ট্রটিও বিভিন্ন সময় স্বীকার করেছে, এটা কেবল যে আওয়ামী লীগের সময় তা না, জিয়াউর রহমানের সরকার, অন্যান্য সরকারও স্বীকার করেছে। মুক্তিযুদ্ধের বিশেষ করে এই বিজয় দিবসের দিন 16 ডিসেম্বর প্রতি বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন এবং ওনারা এটাকে ভারত পাকিস্তান যুদ্ধ বলেন, ভারতের সোলজারদের বিজয় বলেন। আমরা এবার যেটা নতুন দেখলাম, রাহুল গান্ধী, কংগ্রেস, যাদের সঙ্গে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ, 71-এর আওয়ামী লীগ, এমনকি বাংলাদেশের মানুষের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বিজেপির চেয়ে অন্তত ভালো, তিনিও টুইটে এটা উল্লেখ করেন। এইটা নিয়ে আসলে আমাদের প্রতিবাদ জানানো উচিত কিনা, নাকি এই যে ন্যারেটিভ সেটি নিয়ে অনেক অনেক সিনেমাও আছে আমি দেখেছি, ফলে এই জিনিসটা কি হয়ে গেল, মানে আমি জিনিসটাকে এভাবে দেখব। প্রথমত হলো যে ভারতের দিক থেকে এই ন্যারেটিভ তো নতুন না, প্রথম থেকেই। এবং আপনার যে এই বিজয় দিবসে আত্মসমর্পণের হিস্ট্রি যদি আপনি দেখেন, সেখানে এমএজিও আমাদের ওসমানী সাহেব অ্যাবসেন্ট, মুক্তিযোদ্ধারা অ্যাবসেন্ট, ফলে এটা একান্তই হায়দার তো ছিলেন ছিলেন, কিন্তু এটাকে মূলত তারা ভারত পাকিস্তান যুদ্ধ আকারে তারা এটাকে সবসময় প্রথম থেকে কনসেপ্টুয়ালাইজ করেছে। এই কনসেপ্টুয়ালাইজ করার পেছনে আপনি এটাকে সমালোচনা করতে পারেন আমাদের দিক থেকে। আর ভারতের দিক থেকে প্রথম প্রশ্নটা ছিল বাংলাদেশের যে স্বাধীনতা, বাংলাদেশ যদি একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে যায়, এটার মানে কিন্তু ভারতের জন্য এটা সিরিয়াস সিকিউরিটি প্রবলেম। তার মানে পশ্চিমবাংলা কিন্তু রাষ্ট্র আকারে টিকে যেতে পারে, আসামও স্বাধীন রাষ্ট্র আকারে টিকে যেতে পারে। ফলে ভারতের যে এখনকার যে তথাকথিত দুর্বল একটা ফেডারেল যে গভর্নমেন্টটা টিকে রয়েছে, এটা তো চ্যালেঞ্জের মুখে থাকে। ভারতের দিক থেকে বাংলাদেশের কে অস্বীকার করাটা তাদের সিকিউরিটি যে আসপেক্টের দিক থেকে এটাই ছাড়া অন্য কিছু ইম্পসিবল। তারা যদি চায়ও ভালোভাবে, স্টিল দেন তারা বাংলাদেশের প্রতি এই ইতিবাচক কোনোরকম ব্যাপার করতে পারবে বলে আমি মনে করি না। এটা আমাদের দিক থেকে এই ব্যাপারটা আমরা বোঝা দরকার। ওকে, ফাইন। সেকেন্ডলি হলো যে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে আপনি রিয়েলি এটা স্বীকৃতিটা চায়, তাহলে এটা বাংলাদেশকে নিজে রাষ্ট্র, আর আমরা ক্রমাগত যে ভারত বিরোধী হেটোরিকটা ব্যবহার করি, এখান থেকে তো আমরা এখনো মুক্ত হইনি। এই যে হাদিকে তার যে গুলিবিদ্ধ হওয়ার পরে যে অনুষ্ঠানটা হলো আপনার জানেন, এই যে ইনকিলাব মঞ্চে, তো ইনকিলাব মঞ্চ তো আমাদের একটা ঐক্যের জায়গা হওয়ার কথা ছিল। সে ঐক্যের জায়গাতে তো শুধু যদি আপনি এটা একমাত্র ভারতীয় আধিপত্য কথার মানেও নাই। ভারতবাদের মানেটা কি, হোয়াট ডাজ রিয়েলি মিন? ভারত কার্যত কিন্তু বাংলাদেশে কোনো স্বীকৃতি দেয় না। এটা কাগজে কলমে, যেটা একটু শুরুতে আপনাকে বলেছি, এটা তার জন্য সিম্পলি ম্যানেজমেন্টের কোশ্চেন। ঠিক আছে, যে আপনি যেন এখানে আবার আইএসআই না নিয়ে আসেন, সীমান্তে তার জন্য খরচ না বাড়ে, আপনি যেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড না করেন, এই ব্যাপারটা। আমি এখানে গিয়ে ভারতের সঙ্গে আপনার এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আঁতাতের জায়গাটা, সন্ত্রাসীর বিরুদ্ধে অন্তর্যুদ্ধের ব্যাপারটা কিন্তু রয়ে গেছে, ওই জায়গাগুলো রয়ে গেছে। ফলে ব্যাপারটাতে খুব সিম্পল, সরল, রৈখিক না।
ফলে আমাদের বিভিন্ন রকম আসপেক্টের জায়গাতে রয়েছে। এখন কেন আমি ভারতীয় আধিপত্যের ব্যাপারটা, তো নিঃসন্দেহে সত্য, এটা তো বাস্তবতা। আপনি তো সুনির্দিষ্টভাবে বলবেন এটা শুধু আধিপত্যের প্রশ্ন না, কানেক্টিভিটি, ইকোনমি, আপনার এই ভূরাজনৈতিক অবস্থান, ভৌগোলিক অবস্থান, বহু কিছু জটিল, ইভেন কালচারাল কোশ্চেনটার মধ্যে জটিল রয়েছে। আমরা কিন্তু ওটা অ্যাড্রেস করছি না। সবচেয়ে বড় সমস্যাটা কি দেখেন, এখন আমরা যে সিকিউরিটি প্রবলেম তৈরি করছি ভারতীয় আধিপত্যের নামে, সেটা হলো এই, আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের কথা বলছি না। ভেরি ইন্টারেস্টিং। জেফ্রি স্যাক্স কিন্তু বলতেছে যে 5ই অগাস্ট এবার 18 তারিখে বলতেছে যে বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে বা নেতৃত্বে। তাই এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনকার যে আপনার উপদেষ্টা সরকার, তারা কিন্তু সমস্ত কর্মকাণ্ড মার্কিন স্বার্থের পক্ষে, দিল্লির পক্ষে না। তো রাহুল গান্ধীকে আপনি নতুন বয়ান দেবেন নাকি? সে তো তার দেশের স্বার্থ রাষ্ট্রে দেখবে। আপনি তার জন্য একটা বৃহৎ সিকিউরিটি প্রবলেম তৈরি করছেন। আপনি তৈরি করছেন বাংলাদেশের ভিতরে, আপনি ভারতীয় আধিপত্যের কথা বলছেন, কিন্তু আপনি সুনির্দিষ্টভাবে বলছেন না যে আপনি যে সকল চুক্তিগুলো হয়েছে এটা আপনি বাতিল চান। আপনি কালচারাল যে সকল আপনার ঐক্যের জায়গাগুলো আছে এটা আপনি একত্র করতে চান। বাংলাদেশের এই ধরুন এই উপদেষ্টা সরকার ভালো হোক মন্দ হোক, ফকির লালন শাহকে একটা জাতীয় জায়গায় নিয়ে গেছে। আপনি হঠাৎ করে দেখতে পাচ্ছেন বাউলদের বিরুদ্ধে বিপুল সংখ্যক আপনার যে বিরোধিতা, আপনি তো একটা রীতিমতো ভারতের জন্য তো ভীতিকর। আপনি এই মবকে আপনি মোকাবেলা করুন কী করে? এ তো তার নিজের ধর্ম সম্পর্কে জানে না। আপনি যদি এই পরিস্থিতি আপনি দেখান, তো আমি রাহুল গান্ধীকে আপনি নিন্দা করুন কোন অর্থে? সেটা তার নিজের দেশের স্বার্থে জায়গাতে। খুবই 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 গুরুতর প্রশ্ন জাহিদ ভাই, আপনি যদি নিশ্চয়ই শুনেছেন যে বাংলাদেশ ক্রমশ, বিশেষ করে এই সরকার আসে পরে, তাকে ভারতের জন্য একটা সিকিউরিটি থ্রেট হিসাবে উপস্থাপন করছে, বা সেই দিকে আমরা যাচ্ছি কিনা। সরকার প্রধান থেকে শুরু করে তাদের কথাবার্তা, 7 সিস্টার্স নিয়ে নানান ধরনের হুমকি, ভেতরে অভ্যন্তরীণ সাংস্কৃতিক নানান সংগ্রাম ইত্যাদি ইত্যাদি মিলে আপনিও সেটা মনে করেন। এবং সেক্ষেত্রে এই যে ভারতের একদম চূড়ান্ত নীতি নির্ধারকরা 71-এর 16ই ডিসেম্বরের বিজয়কে যদি বাংলাদেশের বিজয় বলে এই যে স্বীকার না করার প্রবণতা 54-55 বছর পরেও, এটি কি পরের 55 বছরও চলতে থাকবে? আমার মনে হয় চলতে থাকবে। ইতিহাস কি সবসময় শেষ হয়? ভারত থেকে শেষ হয়েছে। আমি একটা উদাহরণ দিই। পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচু হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি এটা হচ্ছে গুজরাটে। আচ্ছা, মানে ওটার কাছে স্ট্যাচু অফ লিবার্টি কিছুই না, ওইটা এত বড়। এটা হচ্ছে বল্লভভাই প্যাটেলের। বিজেপি, আরএসএস ভারতের স্বাধীনতার মূল পুরুষ হিসেবে কখনোই আগে, বাকি দুইজন গান্ধী, নেহেরুকে তারা গ্রহণ করে। ইভেন গান্ধীর হত্যাকারী নথুরাম গডসে, আরএসএস এর, তারা মোটামুটি তাকে দেশপ্রেমিক এবং স্বাধীন, মানে খুবই তার ফাঁসির দিন, তার জন্মদিন, এগুলো সেলিব্রেট করা শুরু হয়েছে তো। সো বিতর্ক আছে, বিতর্ক থাকবে, এটা থাকে, এটা নিয়ে সমস্যার কিছু নেই। ভারতের দাবিটাও আংশিক ভুলও না, আংশিক সঠিক আমি মনে করি। কারণ হচ্ছে সারেন্ডার করেছে এবং ভারত পাকিস্তান একটা যুদ্ধ তো হয়েছে 3 ডিসেম্বর থেকে, তো সত্যি তাদের সরাসরি যুদ্ধ হয়েছে। ভারত এখানে শুধু এই ফ্রন্টে না, ওই ফ্রন্টেও কিন্তু যুদ্ধ হয়েছে, পশ্চিম পাকিস্তান ফ্রন্টে। আমরা অনেকে মানে ভুল করি যে শুধু এখানেই যুদ্ধ হয়েছে, না। রাদার পাকিস্তান ভারতের উপরে এই যুদ্ধটা ওখানেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো যুদ্ধ হয়েছে, বিজয় হয়েছে, সেটা দাবি করতে পারে। কিন্তু যে জায়গাটা ফ্রাস্ট্রেটিং আমি মনে করি সেটা হচ্ছে বিশেষ করে রাহুলের জায়গা। কারণ এখানে রাদার তাদের কৃতিত্ব নেওয়ার জায়গা ছিল, কারণ ওই সময় কংগ্রেস ক্ষমতায় ছিল, ইন্দিরা গান্ধীর রোল আছে, তারা এই ক্রেডিট ক্লেম করতে পারতো যে বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে তারা তাদের বয়ান মতেও যদি এটা বলতো সেটা সুন্দর হতো, ভালো হতো, ভালোর জন্য। কিন্তু ভারত সম্পর্কে আমি আসলে মোটেও আশাবাদী নই একটা কারণে, যে ভারত আসলে কখনো এই অঞ্চলে মানে ইভেন একটা রিজিওনাল সুপার পাওয়ার হওয়ার জন্য যা যা দরকার আছে সেই যোগ্যতা আমি আসলে তার দেখি না। আমি একটু এভাবে বলি উদাহরণটা, ধরুন বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করে না। ভারতের অনেক জায়গায় বলছে দেশের লোকজন মুসলমান, এরা অত্যন্ত এক্সট্রিমিস্ট ইত্যাদি ইত্যাদি, তাই হিন্দু বলে পছন্দ করে না। আমি তাই প্রায় বলি যে যেমন ধরেন নেপাল তো হিন্দু, ভারতের চেয়ে পার্সেন্টেজ অনেক বেশি হিন্দু। একসময় এটা সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল। নেপালে ভারতের রুপি ওদের কারেন্সির মতো চলতো। নেপালের সমভূমি যে অঞ্চল ভারতের বর্ডারে, তরাই বলে। এখানের লোকজন আর কি বিয়ে শাদী হওয়া, আপনার নিশ্চয় মনে থাকবে ওই যে কনস্টিটিউশন করার সময় তরাইকে ভাগ করে দিয়েছিল বলে ভারত খেপে গেছিল। ভারত চেয়েছিল তরাই একটা আলাদা প্রভিন্স হোক, তার একটা স্ট্র্যাটেজিক স্বার্থ ছিল, আসা যাওয়া, বিয়ে শাদী সব ছিল। সেই নেপাল তার বিরুদ্ধে ভাবে দাঁড়িয়ে গেছে। তো মলদ্বীপসে ইন্ডিয়া আউট বলে একজন প্রেসিডেন্ট হয়ে গেছে, শ্রীলঙ্কা, এভরি কান্ট্রি, ইচ অ্যান্ড এভরি কান্ট্রি। সো ভারতের প্রবণতা হচ্ছে এগুলো করবে। আমার কাছে এগুলো খুবই
স্টুপিড বলে মনে কিন্তু হয়। ফরহাদ মাহজার ওই বক্তব্যের সঙ্গে আপনি একমত? বাংলাদেশ ক্রমশ ভারতের নিরাপত্তার জন্য আমি আবার একটা অন্য দিক থেকে এটা দেখতে চাই। ভারত রাদার বাংলাদেশে, আমি জানি না কিন্তু আমার একটা হাঞ্চ আছে, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে যারা এই কাজগুলো করছে, এই কাজগুলো ঘটাচ্ছে, এর পেছনে ইভেন তাদের জড়িত থাকার প্রবাবিলিটি আছে। কারণ ধরুন আমেরিকা বলি বা এই পরাশক্তিগুলো, ভারতকে আমরা মোটা দাগে যদি রিজিওনাল পরাশক্তি ধরেও, চাইবে বাংলাদেশের উপরে কোনো না কোনো প্রেক্ষাপট তৈরি করার জন্য। এখন এটার এক ধরনের উত্থান আছে, আবার এটার পেছনে উস্কানিও আছে আমি ধারণা করি, এবং সেটার বেনিফিট কার ঘরে যায়? বাংলাদেশে ইসলামিক ফান্ডামেন্টালিজম বা এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে তাদের ভাষায়, এটা ভারতের ন্যারেটিভকে অসাধারণভাবে হেল্প করে। আওয়ামী লীগেরও আমি Support করে। একটা উদাহরণ দিই, খুবই ইন্টারেস্টিং হবে। 24-এর নির্বাচনের আগে ভারতের মোটা দাগে যারা নিউট্রাল, ওদের হিসাবে যারা আমি ওই বাংলাদেশের হাই কমিশনার ছিল যারা, ওদের কথা বলছি না, ধরুন শ্রীরাধা দত্ত, আমি ওনাকে খুব ফলো করেছি। তখনও উনি বলতেন বাংলাদেশে হাসিনা ভালো না, নির্বাচন চুরি করে, টাকা চুরি করে, টাকা পাচার করে, কিন্তু তাকে যদি না রাখা হয় এখানে, কিন্তু এই যে উনি যেভাবে ইসলামিক এক্সট্রিমিজমকে কন্ট্রোল করেছেন, দমন করেছেন, সেটা থাকবে না। এটা তো উনি যখন পতন হয়ে গেল, আমরাও স্টুপিডের মতো এই জায়গাগুলোতে পা দিয়েছি। আসলে আমরা এই গুরুত্ব ধরতে পারি। আমি খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ফরহাদ মাঝহারকে, ভাইকে, যে খুবই টার্বুলেন্ট টাইম, আমার মনে আছে প্রথম যখন মাজার ভাঙা হচ্ছে, বাউলদের উপর হামলা হচ্ছে, সেই টার্বুলেন্ট টাইমে তিনি শহীদ মিনারে বাউলদেরকে নিয়ে প্রোগ্রাম করেছেন। খুবই রিস্কি ছিল, বা এখনও কথা বলছেন। এটার পটেনশিয়াল থ্রেট না আমরা অনেকে ধরতে পারছি না। আমরা মনে করছি এটা এই করে ফেললাম, ওই করে ফেললাম, সকল তৌহিদি জনতার একটা ব্যানার নিয়ে গেলাম। এটা যে কত বড় জিওপলিটিক্যাল রিস্ক তৈরি করছে, ভারত এটাই চায় আসলে। এটা তার জন্য থ্রেট হওয়াতে সে যে অখুশি হচ্ছে তাও না, জি, ও এটাকে আরো চেষ্টা করবে কিভাবে আরো বাড়িয়ে তোলা যায়, আরো অ্যাম্পলিফাই করা যায়, তারপর তারা অনেক কিছুই করে। এবং আমাদের একটা অংশ তাতে ইচ্ছে করে পাও দিচ্ছে। জি, আমার আরেকটা আমি একটু অ্যাড করি, আমাদের দেশে যেসব হুজুরেরা ওয়াজ করে, ইসলামিক ওয়াজটা করে, আপনি যদি রিয়েলি যদি আমাদের গোয়েন্দারা যদি ভালো করে তদন্ত নিত, তখন তারা কিন্তু দেখতো এটা মেবি ইট বিন ফান্ডেড বাই র অথবা ফান্ডেড বাই মোসাদ। কারণ ইসলামের যে রূপটা সে তুলে ধরে, এটা খুবই আপনার কাজে লাগে ভারতে, তাদের ইন্টারনাল পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে। দেখো মুসলমান মানে এটা একদম, মুসলমান মানে হচ্ছে যে দাসীর সঙ্গে সহবাস করবে কি করবে না, এটা চিন্তা করে ওরা। একটা মেসেজ জিনিস মানে আমাদের এটা দাঁড় করা, আপনি দেখেন না, অবয়বটা দাঁড় করা। আপনি প্রত্যেকে ওয়াজগুলো শুনেন না, আপনি কি দেয়, আপনি ইসলামের যে একটা তার যে মহিমান্বিত দিক আছে, ইসলামের যে একটা ফিলোসফিক্যাল প্রপোজিশন আছে, এটা যে রেভলিউশনারি রিলিজিয়ন, তার যে বহু কিছু ইতিবাচক দিক আছে, তার হিস্ট্রি, এটা কিচ্ছু না। আপনি ওই যে 5 ওয়াক্ত নামাজ কানে পড়বেন, পরকালে কে যাবেন, জান্নাতে কে যাবে, এই টিকিট বেচাটাকে তার ইসলাম বলা হচ্ছে। এটা তো ভারতীয় ন্যারেটিভ, এটা তো ইসলামের সঙ্গে সম্পর্ক নেই, এটা একান্তই ভারতীয় ন্যারেটিভ। আর সেকেন্ডলি আপনাকে একটা কথা, সরি আপনি একটা করছি, এটা ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন আগে আপনি মনে রাখবেন, কিন্তু 1971 যে ভারত যেটা যুদ্ধটা শুরু করলো, ওটাকে বলা হয় হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন আন্তর্জাতিক আইনে। মানবাধিকারের কথা বলে ভারত কিন্তু হস্তক্ষেপ করেছে পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে, এটা ভুলে যাবেন না হিস্ট্রিগুলো। ফলে আমরা যে দেখাচ্ছি মুক্তিযুদ্ধ বলছেন, ওটা কিন্তু এক হিসাবে আন্তর্জাতিক আইনে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন। আপনি কি বলতে পারবেন যে আপনি তো ভারতের কাছে কৃতজ্ঞ, সারাক্ষণই বলতেছেন যে ভারত কৃতজ্ঞ, আমাকে এই সাহায্য করেছে, আমাকে এই সাহায্য করেছে, কিন্তু ভারত তো ওই যুদ্ধের কথাটা কী করে বলেছে, ওই যে আমার এত শরণার্থী এসছে, আমি কী করে তাদেরকে খাওয়াবো, এইটা করে নিয়ে তারপর সে একটা হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন। এই প্রথম কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্র এই হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশনের, এই মানবাধিকারের রক্ষা রোহিঙ্গার ক্ষেত্রে আমরা রাখাইনে কোন ইন্টারভেনশন করলে যা হবে, ভারত তো করতে পারে। আপনি তো ভারতের সেই সাম্রাজ্যবাদী, আপনি যেটা বলছে, সেই সাম্রাজ্যবাদী হিম্মত তো আপনার নাই। আপনি তো রাষ্ট্রই বানাতে পারেন না, আপনি কি হিম্মত থাকবে? আপনি যদি রাষ্ট্র বানাতে পারতেন, তাহলে আপনি সেনাবাহিনী এরকম কি বলে, এই যে গার্ড কি দাঁড়ানো তো নাকি, আজকে সেনাবাহিনীকে আমি লাগাচ্ছেন কি বলে নির্বাচন করার জন্য। এটা পৃথিবীর কোনো দেশে শুনছেন যে সেনাবাহিনী দেশে নির্বাচন আভ্যন্তরীণ বিষয় করে, পুলিশ বলে কিছু নাই? আমরা একটা বিরতি নিই ফরহাদ ভাই, বিরতি থেকে ফিরে বাকি কথা বলবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক অনেক ধন্যবাদ। ফরহাদ ভাই, একদমই সময় স্বল্পতা, অনেক প্রশ্ন ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে বিএনপি মহাসচিব বলছিলেন বাংলাদেশের দক্ষিণ পন্থার উত্থানের উনি আশঙ্কা করেন। আজকে নাহিদ ইসলাম বলছেন যে মুক্তিযুদ্ধ বা ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না। আমরা অনেক সংকটের কথা আলোচনা করলাম, রাষ্ট্র হয়ে উঠতে না পারা, আমাদের ঐক্য না থাকা।
ফলে ফরহাদ ভাই, এই বিজয়ের দিনে কোনো আশার কথা শোনাতে পারেন? এখান থেকে মুক্তির উপায় কি? কোন পথে গেলে আমরা আসলে ঠিক থাকবে এই রাষ্ট্র? আমি ধরুন, আমি চরিত্রগতভাবে সবসময় আশাবাদী লোক। আমি মনে করি আমাদের ওই সাহসটুকু থাকা দরকার। যেমন আমরা একটু আগে আমরা এই বিরোধীদের আলোচনা করছিলাম যে এই ধরনের তো এটা তো রাষ্ট্রের ক্রাইসিসও বটে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু এটা সুযোগও বটে। আপনি ধরুন আজকে যে বাউল নিয়ে যে কথাটা আমরা বলছিলাম একটু আগে, পিপলকে তো শেখাবার তো এটা একটা সুযোগ। আমরা যে এগুলোকে এড়িয়ে যাবার ব্যাপার তো না। তো আমাদেরকে ওই যেখানে সুযোগটা আমরা পাই, যে কথাগুলো বলা দরকার সেই কথাগুলো আমাদের যারা, বিশেষত আমরা যাদেরকে মনে করি যে আমাদের চিন্তাশীল সমাজের মধ্যে আমরা আছি বলে লোকে আমাদেরকে গ্রহণ করে, আমাদের কথাগুলো পরিষ্কার ভাষায় বলা দরকার। এবং এখানে কোনো রাগঢাক করে কথা বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, হতে হয়, অনেক সময় কৌশল হতে হবে, কিন্তু আমাদের এই কথাকে পিপলকে এডুকেট করার জন্য এটা বলা দরকার। এটা হচ্ছে প্রথম, আমি মনে করি প্রথম দিক থেকে আমাদের এই কাজটা করা দরকার। আর আমি মনে করি যে আমি কিন্তু হতাশ না, দুটো কারণ। আমি মনে করি 5ই অগাস্টের যতই ব্যর্থতা থাকুক, 5ই অগাস্টটা একটা হিস্টোরিক্যাল টার্ন। কিন্তু এই হিস্টোরিক্যাল টার্নটা কিন্তু বাংলাদেশের জন্য না, পুরো উপমহাদেশের জন্য। কারণ এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা ম্যাসিভ আপনার একটা গণঅভ্যুত্থানটা ঘটেছে। গণঅভ্যুত্থানের তাৎপর্যটা নিয়ে আমাদের তর্ক আছে, থাকুক, অসুবিধা নাই, কিন্তু এইটা তো তর্কটা আমাকে তো মীমাংসা করতে হবে। যেমন আমি বারবারই বলছি যে আমাদের একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া ঢোকা দরকার, রাষ্ট্র গঠনটা করতে পারিনি, রাষ্ট্র গঠন ঢোকা দরকার। অনেকে তার মধ্যে কী করলো, তারা যে না, নির্বাচন করলে সব স্থিতিশীলতা এসে যাবে। এখন স্থিতিশীলতাও কিন্তু, এই যে শব্দটা, এটাও কিন্তু এক ধরনের এই পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার, এটাও কিন্তু একটা নতুন বয়ান। এই লড়াইগুলো তো আসতে হবে, এই কথাগুলো তো পরিষ্কার হচ্ছে, অনেকে একই হবে না, কিন্তু আমাদের কি লড়াইটা আমাদের চালাতে হবে। পপুলার সভারেন্টি বা গণসার্বভৌমত্ব কায়েমের একটা বিপুল সম্ভাবনা 5ই অগাস্টে এসেছে। আপনি কি উগ্রপন্থার উত্থানের কোনো আশঙ্কা দেখেন এখন? আমি মনে করি উগ্রপন্থা মোকাবেলা করতে পারবো, এটা ভীত হওয়ার কিছু নাই। আমি মনে করি না যে সেটা হচ্ছে কি, কেন উগ্রপন্থা ডেভেলপ করেছে। আমরা তো এর আগে বলেছি, যে মনে আছে না, আপনি বলেছেন যে আপনি যদি সমাজতন্ত্র, আপনি ধর্মনিরপেক্ষতা এগুলো রাখেন আর ইসলামকে বাদ দেন, তখন ইসলাম আপনাতেই উঠবে। আর উগ্রপন্থাতে শুধু আমাদের এখানে হচ্ছে তা তো না, ফ্যাসিজমটা আমাদের মতন দুর্বল ইকোনমি, এখানে এটা থাকবেই। আমাদের উগ্রপন্থা একই সঙ্গে ভারতের উগ্রপন্থা, ধর্মবাদী ফ্যাসিজম, এটা থাকবে। এটা হচ্ছে হিস্টোরিক্যালি নিউ লিবারেল ইকোনমিক পলিসির কারণে যে মানুষের যে গরিব হয়ে যাচ্ছে, তার কাছে পরকাল ছাড়া কোনো ভরসা নাই, সে স্বভাবতই উগ্রপন্থা দিকে যাবে। আপনি এটা সলভ করতে পারেন অনলি থ্রু ইকোনমিক পলিসিজ অ্যান্ড আদার্স। এটা শুধুমাত্র আমাদের বক্তৃতা দিয়ে ওটা হবে না। সেটার মধ্যে উগ্রপন্থাতে ভয় পাওয়ার কিছু নাই। এটাকে মোকাবেলা করা যায়, এটাকে নেগোশিয়েট করা যায়, এটাকে পরাস্ত করা যায়। আপনাকে থামাতে হচ্ছে ফরহাদ ভাই, মাফ করবেন। জাহিদ ভাই, আপনি যদি শেষ সময় একটু বলেন, এই যে আজকে বিএনপি মহাসচিব বলছেন স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়, কিংবা নাহিদ ইসলামের, মুক্তিযুদ্ধ ইসলামের নামে দেশকে বিভাজন, স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ যাই বলি না কেন, সেটা তো আমাদেরকে ঐক্যবদ্ধ করার কথা। এত বছর পরে এসে এটি বিভাজিতই করবে শুধু। আমরা আসলে আর কতকাল বিভাজিত হবে? এখান থেকে মুক্তির কোনো সম্ভাবনা বা রাস্তা দেখেন কিনা আপনিও? আমি আসছি, তার আগে ইন্ডিয়া প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখা দরকার। বাংলাদেশে এই যে প্রবলেম আছে, এটা সেটা ইসলামিক এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে, এটা তার ডোমেস্টিক পলিটিক্সের জন্য হেল্প করে, কারণ সে ওখানে হিন্দুত্ববাদী রাজনীতি করে, বাংলাদেশের চাপ তৈরির জন্য লাগে। আরেকটা ফেনোমেননের দিকে আমাদের খেয়াল রাখা দরকার, এটা একটু হয়তো দূরবর্তী, কিন্তু আমি সতর্কতা জানিয়ে রাখতে চাই সুযোগ পেলেই। রাশিয়া ইউক্রেনে যখন ডনবাস এরিয়ায় আক্রমণ শুরু করে, তার যুক্তি কি ছিল? তার যুক্তি ছিল এখানে রাশিয়ান স্পিকিং পিপলের উপরে ইউক্রেনিয়ানরা অত্যাচার করছে। একই ধরনের কাজ জর্জিয়া যখন সে অ্যাটাক করে, আবখাজিয়াতে একই অভিযোগ। মলদোভার ওখানে ট্রান্সনিস্ট্রিয়া বলে একটা জায়গা আছে, ওখানে রাশিয়ান স্পিকিং পিপল, এবং তার যুক্তি হচ্ছে আই এম দ্য কাস্টোডিয়ান অফ অল রাশিয়ান স্পিকিং পিপল। ভয়ঙ্কর ব্যাপার কিন্তু এটাকে অন্য ফর্মে যদি হয়, ইন্ডিয়া দেখবেন অলরেডি বলছে সব হিন্দুদের কাস্টোডিয়ান তারা, যে কোনো দেশ থেকে হিন্দুরা যদি ওখানে যায় সেই নাগরিকত্ব পেয়ে যাবে। আচ্ছা, বাংলাদেশে হিন্দুরা খারাপ আছে, প্রবলেমে আছে। বেইং হিন্দু ইন বাংলাদেশ, দীপলদার বই লিখেছেন, আপনি যদি খুঁজে দেখেন দেখবেন এই ন্যারেটিভটা তৈরি করার শুরু হয়ে গেছে। সো কোনো একদিন এই বাহানা তৈরি করে কোনো খারাপ কিছু বাংলাদেশের উপরে করা যাবে না, এটাও আমরা বলতে পারি না। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর উগ্রপন্থা নিয়ে একটা কথা একটু বলে রাখা ভালো। আমি ফরাদ ভাইয়ের সাথে একেবারেই একমত যে মাথা চাড়া বেশি দিবে, কিন্তু বিপদটা অন্য জায়গায়। আমার উগ্রপন্থা অনেক বেশি আছে, সেটাই শোনা। ইরাকে কি ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ছিল না তো, কিন্তু ইরাককে তো সারখার করে দেওয়া গেল। যথেষ্ট পরিমাণ এসব কিছু দেখানোর মতো কিছু জিনিস যদি একত্র করতে পারে,
আমাদের বিপদ কিন্তু থেকেই যাবে। সো এই যে কথাটা বলা হচ্ছে, রাজনীতি এখন যেহেতু এগুলোকে নিয়ে হচ্ছে, এগুলোকে ক্রমাগত বিভিন্ন দিক থেকে উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে করে, আসলে আমরা এই বিপদগুলো তৈরি করছি বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ ডক্টর জাহিদ, অনেক ধন্যবাদ ফরহাদ মজের। দর্শক, এই ছিল আলোচনা। অনেক শঙ্কা ভয় থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ সব কিছুকে পার করে বিজয়ী হবে, সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকবেন সবাই।